শিলা তার বাবা রতনবাবু এবং মা কমলা দেবীর সঙ্গে বাস করে। কিছুদিনের মধ্যেই রতনবাবু তার মেয়ের সঙ্গে বিমলের বিয়ে ঠিক করে। কিন্তু রতনবাবু যেহেতু গরিব, তাই সে তার মেয়ের সঙ্গে গরিব পরিবারের ছেলেরই বিয়ে ঠিক করে। আর কিছুদিনের মধ্যেই মেয়ের বিয়ের জন্য রতনবাবু যৌতুকের বিভিন্ন সামগ্রী কিনতে বাজারে চলে যায়। আর সে যখন বিভিন্ন জিনিসপত্র কিনে বাজার থেকে ফিরছে, এমন সময় আমার মেয়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে বিয়ের সময় আমি ওকে একটা দামি খাট দেবো, কিন্তু আমার কাছে আর টাকা বেঁচে নেই। এবার কিভাবে নিজের মেয়ের বিয়েতে খাট বিছানা দেবো কি জানি। ঈশ্বর, তুমি আমাকে সাহায্য করো। এই কথা বলে রতনবাবু যখন বাড়ি ফিরছে, তখনই সে এক খাট বিছানাওয়ালার ডাক শুনতে পায়। খাট নিয়ে যাও, খাট, নরম নরম গরম গরম খাট। একবার এই খাট বিছানায় শুয়ে ঘুমালে জীবনে ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না। আপনার প্রেমিকার গালের থেকে নরম খাটের বিছানা। খাট নিয়ে যাও, খাট, বড় বড় ডাবল বেড খাট। রতনবাবু এরকম ডাকাডাকি শুনে তাড়াতাড়ি করে সেই বিছানাওয়ালার কাছে চলে যায়। আর সে দেখে যে লোকটি ফুটপাতের পাশে একটা বড় খাট রেখে সেই খাট বিক্রি করার চেষ্টা করছে। এমন সুন্দর বড় খাট দেখে তার ভীষণ পরিমাণে লোভ লাগে। তাই সে মনে মনে ঠিক করে যে করেই হোক সে এরকমই একটা খাট তার মেয়ের বিয়েতে দেবে। কি ব্যাপার দাদা, আপনি এরকম এত সুন্দর খাট কোনো শোরুমে বিক্রি না করে ফুটপাতের ধারে দাঁড়িয়ে খাট বিক্রি করছেন কেন? আর এই খাটের দাম কত? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এত সুন্দর একটা বড় খাট এরকম ফুটপাতে বিক্রি হতে পারে। কোনো সমস্যা নেই তো খাটের মধ্যে? আপনি কি বলছেনটা কি? আপনার জীবনে সমস্যা থাকতে পারে, কিন্তু আমার খাটের মধ্যে কোনো সমস্যা নেই। আর এই খাটের দাম মাত্র 5,000 টাকা। আর আমি এই ফুটপাতের ধারে খাটটা বিক্রি করছি তার কারণ দোকান যদি খাট বিক্রি হতো তাহলে ইলেকট্রিকের বিল দিয়ে, শ্রমিকদের মাইনে দিয়ে এই খাটের দাম অনেক বেশি হয়ে যেত। আর আমার তো ইলেকট্রিক বিল দেওয়ার ক্ষমতা নেই, আর শ্রমিকদের মাইনে দেওয়ার ক্ষমতা নেই, বুঝেছেন? তাই বলে মাত্র 5,000 টাকায় বিক্রি করবেন? এটা একেবারে অসম্ভব ব্যাপার। এসব খাটের দাম জানেন কত? 40 থেকে 50,000 টাকা। দেখুন, আমি অত কিছু বলতে চাই না। আপনার যদি পছন্দ হয় তাহলে এই খাট কিনে নিতে পারেন মাত্র 5,000 টাকা দিয়ে। তা না হলে 5 মিনিটের মধ্যেই খাট বিক্রি হয়ে যাবে। আর তাছাড়া আমি নিজের হাতে খাট তৈরি করি, তাই কম দামে বিক্রি করছি, বুঝেছেন? এরকম কথা শুনে রতনবাবুর খুবই ভালো লাগে। তাই রতনবাবু তখনই পকেট থেকে 5,000 টাকা বের করে সঙ্গে সঙ্গে খাটটা কিনে বাড়িতে নিয়ে চলে আসে। আর বাড়িতে এসে সে যখন খাট রেখে দেয়, তখন এত বড় দামি খাট দেখে তার বউ এবং মেয়ে দুজনেই চমকে ওঠে। বাপি, তুমি এত সুন্দর বড় দামি খাট কিভাবে কিনলে? তোমার কাছে তো বেশি টাকা নেই বাপি। তুমি তাহলে এত টাকা খরচা করতে গেলে কেন? এখন আমার বিয়ের অনুষ্ঠান বাকি আছে, সেখানেও তো অনেক টাকা লাগবে। বেকার বেকার দামি খাট কিনতে গেলে আমার জন্য? আমার মেয়ের মনের একটা ইচ্ছা যে বিয়ের পর সে খাট পালঙ্কে ঘুমাবে, আর আমি সেই স্বপ্ন পূরণ করবো না, তা হয়? আর তোকে কে বলেছে এই খাটটা দামি? এই খাটটার দাম মাত্র 5,000 টাকা। তাই আমি তোর জন্য কম দাম দিয়ে ভালো খাট নিয়ে এসেছি, যাতে তুই আরাম করে শ্বশুর বাড়ি থেকে শুতে পারিস, বুঝেছিস? রতনবাবুর কথা শুনে তার বউ এবং শিলা একেবারে অবাক হয়ে যায়, কারণ এত সুন্দর খাট মাত্র 5,000 টাকা দিয়ে পাওয়া একেবারে অসম্ভব ব্যাপার ছিল। আমি তো আর বেশি বড় লোক বাড়িতে তোর বিয়ে ঠিক করতে পারিনি, কারণ তোর শ্বশুর বাড়ির লোকেরাও খুব গরিব। আর আমার মনে হয় না ওদের আলাদা করে সবার জন্য খাট আছে। তাই তুই একেবারে বাপের বাড়ি থেকে খাট নিয়েই শ্বশুর বাড়ি যাবি, বুঝেছিস? অন্যদিকে শিলার হবু বর বিমল খুবই গরিব ছিল। সে একটা প্রাইভেট অফিসারের কাছে কন্ট্রাক্টিং এর বিজনেস করে, কিন্তু তার টাকা রোজগারের পরিমাণ অনেক কম। আর যেহেতু তার এখন বিয়ে ঠিক হয়েছে, তাই তার মাথায় অনেক বেশি চাপ এসে পড়ে। একদিন যখন সারাদিন কাজ করে বিমল বাড়িতে আসে, তখন দাদা, তোর এবার বিয়ে ঠিক হয়েছে, এবার অন্তত একটা খাট কিনে ফেল। কারণ তুই এতদিন আমার আর মায়ের সঙ্গে মাটিতে ঘুমিয়েছিস, কিন্তু তোর বউ এসে কি মাটিতে ঘুমাবে? তুই একটা খাট কিনে নে, কারণ খাট থাকলে আমি আর মা একটু আরাম করে ঘুমাতে পারবো। এই, তুই চুপ কর প্রিয়া। আর বিমল, তোর খাট কেনার কোনো দরকার নেই, কারণ মাটিতে ঘুমালে শরীরের গঠন ভালো হয়। তুই কি জানিস না তোর দাদার এখন বিয়ে হবে, অনেক খরচ হবে? তাই বেকার বেকার খাট কিনে এক্সট্রা টাকা খরচা করার কোনো দরকার নেই। ঠিক এমন সময় তাদের বাড়িতে রতনবাবু চলে আসে। দেখুন, আমি আপনাদের সব কথাই শুনে নিয়েছি। আর আপনারা যেহেতু গরিব, সেই জন্যই কিন্তু আমি আপনার ছেলেদের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি, কারণ আমার মেয়েও গরিব। আমরা গরিব বলে কাকু আপনি আমাদের সবসময় কথা শোনাবেন না। আপনার যদি ইচ্ছা হয় আপনি আপনার মেয়ের সাথে কোনো বড়লোক বাড়ির ছেলের বিয়ে ঠিক করতে পারেন, কিন্তু যেচে পড়ে আমাদের বাড়িতে এসে অপমান করার দরকার নেই, বুঝেছেন? না না বাবা, আমি তোমাকে অপমান করতে আসিনি, তুমি ভুল বুঝছো। আমি বলতে চাইছি, যদি বড়লোক বাড়িতে বিয়ে ঠিক হতো তাহলে তারা আমাদের গরিব হওয়ার জন্য অপমান করতো। সেই জন্যই তোমাকে আমি জামাই হিসেবে বেছে নিয়েছি। আর তুমি যে খাট কিনবে সেই কথা আমি শুনছিলাম, সুতরাং তোমাদের খাট কেনার কোনো দরকার নেই। আমি তোমাদের জন্য একটা ভালো কম দামি শক্তপোক্ত খাট কিনেছি, আর সেই খাট পণ হিসাবে তোমাদের বাড়িতে চলে আসবে। রতনবাবুর এমন কথা শুনি চন্দনা দেবী এবং তার মেয়ে খুবই খুশি হয়, কারণ বিমল এবার বিয়ের পর নতুন খাটে ঘুমাতে পারবে। আর দেখতে দেখতে এভাবেই বিমলের সঙ্গে শিলার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর শিলা একটা বড় খাট বাপের বাড়ি থেকে নিয়ে আসে, আর সেই খাট শিলা তার নিজের ঘরে রেখে দেয়।
সত্যি শিলা, তোমাকে তোমার বাবা একটা খুব সুন্দর খাট দিয়েছে। তুমি এই খাট নিয়ে এসেছো বলে আমার মা বোন আমাদের জীবনে কোনো দুঃখ থাকবে না। আর শোনো না, বলছি আমার মা বোন প্রত্যেকদিন মাটিতে তো ঘুমাই, ওদের অনেক কষ্ট হয়। আর আমি আর তুমি এরকম নরম পালঙে ঘুমাবো আর ওরা মাটিতে ঘুমাবে, সেটা তো ভালো দেখায় না, তাই না? হ্যাঁ, ভালো দেখাই না। তাহলে আমি কি করব? এই এক বিছানায় সারা শ্বশুরবাড়ির লোকেরা মিলে ঘুমাবো? ওসব ফালতু চিন্তা মাথায় নিয়ে এসো না। এই খাট বিছানা একমাত্র আমার জন্য আমার বাবা মা কিনেছে, সুতরাং এই খাটে আমি আর তুমি ঘুমাবো, আর কেউ না। এই বলে শিলা খাটে শুয়ে পড়ে। আর বিমলের যেহেতু নতুন বিয়ে হয়েছে, তাই সে শিলাকে কিছু বলতে পারে না। সেও শিলার সঙ্গে ওই বিছানাতে ঘুমিয়ে পড়ে। এর ফলে সেদিন তারা দুজনে আরাম করে ঘুমায়। কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বিমলের তার মা এবং বোনের জন্য খারাপ লাগে। আর তারা সকলে যখন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে সেই সময়, বৌদি, তোমার হাতে চায়ের কোনো জবাব নেই। তুমি কি দারুণ চা বানিয়েছো। সত্যি আমার দাদা ভাগ্য করে একটা বউ পেয়েছে। হ্যাঁ বৌমা, প্রিয়া একদম ঠিকই বলেছে। তুমি এবার বাড়ির অন্য কাজগুলো করে নাও, আর আমি রান্না বান্না করে নিচ্ছি, কারণ আমার ছেলে এখন কাজে বেরোবে, ওর টিফিনটাও রেডি করতে হবে। না মা, তুমি রান্না বান্না করতে যাবে কেন? বৌদি যখন নতুন বিয়ে করে এসেছে, তাই এখন দাদার উপর বৌদির অধিকার সব থেকে বেশি। তাই বৌদি দাদার জন্য রান্না করবে, আর তুমি এখন আরাম করো, তোমার তো বয়স হয়েছে। হ্যাঁ মা, আমার ননদ ঠিক কথাই বলেছে। আজ থেকে রান্না বান্নার দায়িত্ব আমার, এমনকি সংসারের সব কাজকর্ম আমিই করব। আর আমি যেহেতু এই বাড়ির বৌমা, তাই আমাকে আমার দায়িত্ব নিতেই হবে। আপনারা আরাম করুন, কোনো সমস্যা নেই। এই বলে শিলা সবার জন্য রান্না বান্না শুরু করে দেয় এবং বিমলের জন্য টিফিনও প্যাক করে দেয়। আর শিলা যখন জামা কাপড় পরিষ্কার করতে যায়, তখন তার ননদ নতুন বৌদির বিছানার উপর গিয়ে শুয়ে পড়ে, কারণ এত সুন্দর নরম বিছানা সে আগে কখনো চোখেও দেখেনি। বাবা, কি নরম! আর এই খাটটা কত সুন্দর। এই বিছানায় যদি আমি প্রত্যেকদিন ঘুমাতে পারতাম তাহলে কত ভালো হতো। মাটিতে ঘুমিয়ে ঘুমিয়ে আমার একেবারে গা হাত পা ব্যথা হয়ে গেছে। এখন বৌদির এই সুন্দর বিছানায় আমি লম্বা ঘুম দেব। ঠিক এমন সময় সেখানে তার মাও চলে আসে। আর প্রিয়াকে খাটের উপর শুয়ে থাকতে দেখে চন্দনা দেবী খুবই রেগে যায়। তুই এক্ষুনি খাট থেকে নাম বলছি। তুই কেন তোর বৌদির নতুন খাটে শুয়ে আরাম করছিস? আমাদের খাটে শোয়ার অভ্যাস নেই, আর তোর বৌদির বিছানায় শুয়ে তুই বিছানাটা নষ্ট করিস না। তুই বিছানা থেকে নেমে যা। না মা, আমি বিছানা থেকে নামবো না, আর তুমিও এই বিছানায় বসে আরাম করো। বৌদি তো বাপের বাড়ি থেকে আমাদের শ্বশুর বাড়ির সবার জন্যই বিছানাটা নিয়ে এসেছে, তাই এই বিছানার উপর আমাদের অধিকার আছে। এই বলে প্রিয়া তার মায়ের হাত ধরে বিছানার উপর বসিয়ে দেয়। আর তখনই নতুন বৌমা ঘরে এসে দেখে যে তার শাশুড়ি মা এবং ননদ তার বিছানার উপর বসে আছে। আর এই দেখে শিলা তার রাগ ধরে রাখতে পারে না। সে খুব বাজে অকথ্য ভাষায় তার শাশুড়ি মা এবং ননদকে অপমান করতে শুরু করে। আর এরকম অপমানিত হয়ে তার শাশুড়ি মা এবং ননদ খুবই লজ্জিত বোধ করে। আপনাদের লজ্জা করছে না? আমার নতুন বিছানায় বসে আরাম করছেন। প্রিয়া, তোমার পায়ে কত নোংরা ধুলোবালি লেগে আছে দেখেছো? তোমার পায়ের তলাটা একেবারে কালো হয়ে আছে। তুমি এরকম নোংরা পা নিয়ে আমার বিছানার উপর উঠে বসলে? তোমরা এক্ষুনি আমার বিছানা থেকে নেমে যাও। আর কোনোদিনও যদি আমার বিছানাতে বসতে দেখেছি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। বৌমা, এরকম করে বলো না। আসলে আমাদের বিছানায় বসে অভ্যাস নেই, কিন্তু আমার মেয়ে বলল বলে আমি একটু বিছানাতে বসেছি। তুমি কিছু মনে করো না বৌমা। আপনি এমন করে বলছেন যেন আপনি একেবারে কোনো রাজপালঙ্কে বরাবর শুয়ে এসেছেন। বাবার জন্মে কোনোদিনও তো এরকম বিছানা চোখেও দেখেননি, তাই আমার এই বিছানাটার উপর নজর দিচ্ছেন। বৌদি, এরকম বাজে ভাষায় আমাকে আর মাকে অপমান করো না। তুমি এমন করে কথা বলছো, তুমি যেন কোনো বড়লোক বাপের বাড়ি থেকে এসেছো। তুমিও তো গরিব, আর আমরাও গরিব। শুধুমাত্র একটা খাট নিয়ে এসেছো বলে এত বড় বড় কথা বলার কোনো দরকার নেই। আজকে দাদা বাড়িতে আসো, তোমার নামে আমি দাদার কাছে নালিশ করব। এই বলে প্রিয়া তার মাকে নিয়ে ঘর থেকে চলে যায়। কিন্তু চন্দনা দেবী কোনো রকমে বুঝিয়ে তার মেয়ের মাথা ঠান্ডা করে, যাতে সে বিমলকে কোনো রকম ভাবে কোনো কথা না জানায়। কিন্তু বিমল যখন বাড়িতে আসে আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে, তখন বিমল ইচ্ছা করে ছাদে গিয়ে ঘুমানোর কথা বলে, যাতে তার মা এবং বোন একদিনের জন্য বিছানায় শুয়ে আরাম করতে পারে। আর বিমলের সঙ্গে শিলা যখন ছাদে গিয়ে ঘুমাতে রাজি হয়ে যায়, তখন তার মা এবং বোন কিছুতেই সেই বিছানায় ঘুমাতে চায় না, কারণ তারা ইতিমধ্যেই বাড়ির বৌমার কাছে ভীষণ পরিমাণে অপমানিত হয়েছে। কিন্তু তবুও বিমল বুঝতে পারে যে তার মা এবং বোন ইচ্ছা করে বিছানাতে ঘুমাতে চাইছে না। তাহলে আর কি, আমার ছাদে শুয়ে কোনো লাভ নেই, কারণ রাত্রেবেলা যদি বৃষ্টি আসে তাহলে বিছানা ভিজে যাবে। চলো আমরা গিয়ে ঘরে ঘুমিয়ে পড়ি। এই বলে বিমল তার বউয়ের সঙ্গে নিজেদের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আর শিলা এবার তার স্বামীর কাছে তার শাশুড়ি মেয়ে এবং ননদকে নিয়ে নালিশ জানানো শুরু করে দেয়।
আজকে তোমার মা আর বোন আমার বিছানায় দুপুরবেলা শুয়েছিল, কিন্তু আমি ওদেরকে একদমই এই বিছানায় শুতে দিইনি। একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বিছানা থেকে নামিয়ে ঘর থেকে বের করে দিয়েছি। ওদের এত বড় সাহস যে আমার এই বিছানায় এসে ঘুমাবে। ওদের এই বিছানায় শোয়ার কোনো অধিকার নেই। এই বিছানা আমি আমার বাপের বাড়ি থেকে এনেছি। কি তুমি আমার মা আর বোনকে অপমান করে এই বিছানা থেকে নামিয়ে দিয়েছো? আবার তুমি সেটা বড় মুখ করে আমাকে বলছো? ঠিক আছে, তুমি যখন ওদেরকে বিছানা থেকে নামিয়েই দিয়েছো, তাহলে আমার এই বিছানায় ঘুমানোর কোনো অধিকার নেই। আজ থেকে তুমি একাই এই বিছানায় ঘুমাবে। এই বলে বিমল ঘর থেকে বেরিয়ে যায়, আর সেও তার মা এবং বোনের পাশে মেঝেতে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু চন্দনা দেবী বিমলকে বুঝিয়ে কোনো রকমে নিজের ঘরে পাঠাতে পারে না। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর একদিন যখন বিমলের আসল কন্ট্রাক্ট পাস হবে, তখন সে তার বসের সঙ্গে গিয়ে কথা বলে জানতে পারে যে তার কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে গেছে। এর ফলে বিমল ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। তুমি চিন্তা করো না বিমল, আমি তোমার জন্য আরো অনেক বড় একটা 20 কোটি টাকার কন্ট্রাক্ট রেখেছি, কারণ তুমি অনেক সৎ ছেলে। আর তুমি কালকে থেকে সেই শপিং মল তৈরির কন্ট্রাক্টে কাজ শুরু করে দাও, বুঝেছো? এই কথা শুনে বিমলের চোখে আনন্দে জল চলে আসে। আর এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর কয়েক মাসের মধ্যেই শপিং মল তৈরি করে বিমল অনেক বড়লোক হয়ে যায়। আর সে তার মা এবং বোনের জন্য শহরের সব থেকে দামি বিছানা কিনে নিয়ে আসে। এই দেখে শিলা ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। তারপর থেকে বিমলের মা এবং বোনকে ঘুমানোর জন্য কষ্ট করতে হয় না। তারা সবাই মিলে নিজের নিজের বিছানাতে আরাম করে ঘুমাতে পারে। সেই সাথে শিলা তার কৃতকার্যের জন্য তার ননদ এবং শাশুড়ি মায়ের কাছেও ক্ষমা চায়। আমি বিছানায় ঘুমানোর জন্য আপনাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আপনারা কিছু মনে করবেন না। আর আজকে যখন আমার স্বামী এত টাকা রোজগার করছে আর আপনাদেরকে এত শান্তিতে রেখেছে, সেটা দেখে আমি খুব খুশি। শিলার এমন কথা শুনে সকলে খুবই খুশি হয় আর শিলাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে শিলার শ্বশুর বাড়িতে আর কাউকেই এক বিছানায় কষ্ট করে থাকতে হয় না। সবারই আলাদা আলাদা ঘরে বিছানা, এসি সবকিছুই থাকে। এভাবেই তারা হাসি খুশি দিন কাটাতে থাকে। পল্লবী দেবী তার স্বামী কৈলাসবাবু এবং একমাত্র মেয়ে অর্পিতাকে নিয়ে ছোট্ট এক গ্রামে বাস করে। কৈলাসবাবু গ্রামে দিনমজুরির কাজ করেই সংসার চালায়। যেমন হোক করে তাদের সংসার খুব ভালোভাবেই চলে যায়। তবে একমাত্র মেয়ে অর্পিতাকে তারা খুবই ভালোবাসা দেয়। আর এরকম ভাবেই হাসি খুশি তাদের দিন কাটে। আস্তে আস্তে অর্পিতা বিয়ের বয়সী হয়ে ওঠে, কিন্তু তবুও সে বাড়ির কোনো কাজ করতে চায় না। আর রান্না বান্না তো দূরের কথা। এমনই একদিন, কিরে অর্পিতা, তোকে কখন থেকে আমি ডাক দিচ্ছি, তুই শুনতে পাচ্ছিস না? আমি জানি তো তুই নিশ্চয়ই রান্নাঘরে আসার ভয়ে আমার ডাকে সাড়া দিচ্ছিলি না, তাই তো? মা, আমি তো তোমার ডাক শুনতেই পাইনি, এই জন্যই তো আমি সাড়া দিতে পারিনি। আর তাছাড়া আমার রুমে দরজা তো বন্ধ ছিল, তাই হয়তো শুনতে পাওয়া যাচ্ছিল না। শুনতে পাওয়া গেলেও তো তুই সাড়া দিবি না, এটা আমি ভালো করেই জানি। আর তুইও এটা খুব ভালো করেই জানিস, তুই যদি সাড়া দিস তাহলে তো তোকে আমি রান্নাঘরে ডাকবো, তাই তো? মা, আমি কি সাড়া দিই না বলো? তুমি এমন ভাবে বলছো যেন আমি কখনোই সাড়া দিই না। আচ্ছা কি হয়েছে বলো তো, তুমি ডাকছো কেন? চল আমার সঙ্গে রান্নাঘরে চল, আমি রান্নাটা করছি। কেমন ভাবে রান্নাটা করছি, কি কি দিচ্ছি সবকিছু শিখে নিবি, চল। না, রান্নার কাজে আমাকে একদমই ডাকবে না তো, ওসব এখন শেখা যাবে না। আর তাছাড়া তুমি তো জানো এই রান্নার কাজ আমার একদমই ভালো লাগে না। ওরকম বললে তো চলবে না। আচ্ছা তুই যেগুলো খেতে পছন্দ করিস সেগুলো আমি তোকে বানানো শিখিয়ে দিচ্ছি, চল। তুই তো ম্যাগি, পাস্তা এগুলো খেতে পছন্দ করিস, আর এগুলোই আমি কেমন ভাবে বানাচ্ছি তুই দেখে নিবি, চল। কি হলো, চল। ওরে বাবা, এগুলো বানানো আবার দেখতে হবে নাকি? উফ, রান্নাঘরে ঢুকতে আমার একদমই ভালো লাগে না। আর এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে না, আমি যাব না। ভালো লাগে না বললে তো আমি শুনবো না। আজকে তোকে দেখতেই হবে। এত বড় হয়ে গেছিস তবু এখনো রান্না বান্না শিখতে পারলি না। এই রান্না বান্নার কারণেই তোর কত বিয়ের সম্বন্ধ এসে কেটে গেছে। তোকে আর কতদিন এরকম ভাবে বসিয়ে রাখবো বলতো? এই বলে পল্লবী দেবী অর্পিতাকে জোর করে রান্নাঘরে নিয়ে যায় এবং তাকে পাস্তা বানানো শেখাতে থাকে। পল্লবী দেবী এক এক করে সমস্ত কিছু বলতে থাকে, কিন্তু অর্পিতা তখনও নিজের ফোন নিয়েই ব্যস্ত থাকে। এবার মনে হচ্ছে পাত্রপক্ষকে মিথ্যা কথা বলেই তোর বিয়েটা সেরে ফেলতে হবে। এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি একভাবে বলেই চলেছি আর তুই তোর ফোন ঘেটেই চলেছিস। দেখো মা, তুমি তো আমাকে এরকম ভাবে শেখাচ্ছ। এখন তো আর এরকম ভাবে কেউ শেখে না। এখন সবার কাছেই ফোন আছে, আর সবাই তো ফোন দেখে দেখে অনেক কিছুই রান্না শিখে ফেলতে পারে। আমি যখন শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করব তখন আমি ফোন দেখে রান্না করে নেব। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না তো। এই বলে অর্পিতা রান্নাঘর থেকে চলে যায়। এই মেয়েটাকে নিয়ে আমি কি যে করব কে জানে। মনে হচ্ছে পাত্রপক্ষের সামনে আমাকে এবার মিথ্যা কথাই বলতে হবে।
এই বলে পল্লবী দেবী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন অর্পিতার বাবা কৈলাসবাবু বলে, কি গো শুনছো, আমি একটা পাত্র দেখেছি, আজ সন্ধ্যাবেলায় ওরা অর্পিতাকে দেখতে আসবে, তুমি খাবার দাবার গুলো সব বানিয়ে রেখো। আমি তো সবকিছুই বানিয়ে রাখবো, কিন্তু তুমি শুধু তোমার মেয়েকে একটু বুঝিয়ে দাও। আমি অত কিছু খাবার বানাবো, ও যেন আমার হাতে হাতে একটু সাহায্য করে দেয়। ও যদি রুমের ভেতরে দরজা বন্ধ করে বসে থাকে তাহলে আমি কিন্তু এত রকমের খাবার রান্না করতে পারবো না। শোনো, পাত্রপক্ষরা একটু নতুন নতুন খাবার খেতে বেশি পছন্দ করে, সেটা আমি শুনলাম, আর সেই জন্যই বলছি তোমরা ওদের জন্য একটু নতুন নতুন ধরনের আইটেম রান্না করে রেখো। ছেলেটা খুবই শিক্ষিত, আর ছেলেটা নাকি শহরে থাকে, আর তুমি তো জানো শহরে কত রকমের খাবার পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছুই বুঝতে পেরেছি। মানে আমাদেরকে ওরকমই সুস্বাদু আর হালকা খাবার বানাতে হবে। এই অর্পিতা, চল আমার সঙ্গে রান্নাঘরে চল। এই বলে পল্লবী দেবী তার মেয়েকে নিজের সঙ্গে রান্নাঘরে নিয়ে যায়, কিন্তু অর্পিতা তখনও তার ফোন নিয়েই ব্যস্ত থাকে। অর্পিতা তার মায়ের কোনো কথাতেই পাত্তা দেয় না। অর্পিতাকে হাজারবার বলা সত্ত্বেও সে তার মায়ের কোনো কথাই শুনতে চায় না। এই দেখে অর্পিতার মা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোর দ্বারাই কিছুই হবে না, যা তুই তোর ঘরে চলে যা, আর সারাদিন মোবাইল নিয়েই পড়ে থাক। যখন শ্বশুর বাড়িতে খাবার বানাতে হবে তখন তুই বুঝতে পারবি। এই সামান্য ম্যাগি পাস্তা বানানোটা শিখে নিতে পারতিস, অসময়ে কাজে লাগতো। এত কিছু বলার পরও অর্পিতা কোনো কথার উত্তর না দিয়ে নিজের ঘরে চলে যায়। ওদিকে সন্ধ্যা হতে না হতেই অর্পিতাকে দেখতে সঞ্জয় এবং তার মা কুহেলি দেবী আসে। মা, অর্পিতা তুমি আমার বাড়ির বৌমা হবে তো, তাই তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আসলে আমার ছেলে না ফাস্টফুড খেতে ভালোবাসে। ওর ইচ্ছা হলে ও মাঝে মাঝে ম্যাগি পাস্তা এসব বানিয়ে দেওয়ার কথা বলে। তুমি এসব বানাতে পারো তো? আসলে আমি তো... অর্পিতা থাক, তোকে আর কিছু বলতে হবে না। দিদি, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না। আমার মেয়ে অর্পিতার সবকিছুই বানাতে পারে। আর ম্যাগি পাস্তা এগুলো তোর বাম হাতের কাজ। আমার মেয়েকে যখন যেটা রান্না করতে বলবেন সেটাই বানিয়ে দেবে, কারণ এ খুব ভালো রান্না করতে পারে। কি সত্যি? তাহলে তো খুব ভালো। আমি তো অনেক খুশি হয়েছি। আমার বৌমা এবার থেকে আমাকে নতুন নতুন খাবার বানিয়ে খাওয়াবে। তাহলে আর বেশি দেরি করব না, খুব তাড়াতাড়ি আমি অর্পিতাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব। এভাবেই দুই পরিবারের সহমতে অর্পিতার সঙ্গে সঞ্জয়ের বিয়ে ঠিক হয়ে যায়। আর দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এবং অর্পিতা ও সঞ্জয়ের বিয়ের দিন চলে আসে। মা তো বলল ওরা নাকি অনেক বড় লোক, তাই ওখানে গিয়ে আমাকে সেরকম কিছু করতে হবে না, বাড়িতে বসে বসেই থাকতে হবে। হয়তো ওদের বাড়িতে রান্না বান্না করারও লোক আছে, তাই আমি ওখানে গেলে সুখেই থাকতে পারবো। আমি তো ভাবতেই পারছি না এত ভালো একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে। এরকম একটা গ্রামের মেয়ে, তাও আবার এত রকমের খাবার বানানো জানে। যাক, তাহলে খুব ভালো কথা। এবার তো আমি আমার বউয়ের হাতে রোজ রোজ নতুন নতুন খাবার খাবো। তারা দুজনে মনে মনে এসব কথাই ভাবতে থাকে। কিছুক্ষণ পর সঞ্জয় এবং অর্পিতার শুভ বিবাহ সম্পন্ন হয়। সঞ্জয় অর্পিতাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। বৌমা, তোমার জন্য আমি কখন থেকে অপেক্ষা করছি। খোকা, যা বৌমাকে রুমে নিয়ে যা। আমি বুঝতেই পারছি বৌমা অনেক ক্লান্ত। যা বাবা যা, আর দেরি করিস না। মায়ের কথা মতো সঞ্জয় তার বউকে নিয়ে ঘরে চলে যায়। কিছুক্ষণ পর কুহেলি দেবী তার বৌমার ঘরের কাছে এসে বলে, বৌমা একবার দরজাটা খোলো তো, তোমার সঙ্গে একটা কথা আছে। আসলে তখন তো বলা হয়নি, তাই এখন বলতে চলে আসলাম। শাশুড়ি মায়ের গলার আওয়াজ শুনে অর্পিতা তাড়াহুড়ো করে দরজা খোলে। কালকে কিন্তু একটু তাড়াতাড়ি উঠে পড়ো। কালকে থেকেই কিন্তু আমরা তোমার হাতের খাবার খাবো। নতুন বৌমা কেমন নতুন নতুন সুস্বাদু খাবার বানাতে পারে সেটা তো দেখতে হবে। তাই জন্য বলছি তুমি সকাল সকাল উঠে আমাদের জন্য খাবার বানিয়ে রেখো। এই বলে কুহেলি দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের এমন কথা শুনি অর্পিতা ভীষণ চিন্তায় পড়ে। একটু বিশ্রাম নিতে না নিতেই সেই রান্না বান্নার কথা চলে এলো। আবার সকাল সকাল উঠতে হবে, এটাই তো সবচেয়ে বড় কঠিন কাজ। আর তার উপর আবার খাবারও বানাতে হবে। এখন কি যে করি কে জানে। সকালবেলা ওঠা তো আমার একদমই অভ্যাস নেই। আর তাছাড়া আমি রান্নাটাই বা কিভাবে করব? যেমন হোক করে পাস্তা বানিয়ে দেব, আর ওটাকেই নতুন খাবারের একটা নামও দিয়ে দেব। অর্পিতা এই ভেবে মনে মনে খুবই খুশি হয়। পরের দিন সকালবেলা অর্পিতা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায়। এই সময় কেউ ওঠেনি। এখন আমি একটু ফোন দেখে পাস্তা বানানোটা শিখে ফেলি, তারপর দেখা যাবে কেমন করে কি দেব। এই বলে অর্পিতা তার ফোনে পাস্তার রেসিপি দেখতে যাবে, এমন সময় সেখানে তার শাশুড়ি মা চলে আসে। বৌমা, তুমি উঠে গেছো? যাক, ভালো হয়েছে। এবার নাও, তাড়াতাড়ি শুরু করো। আজকে তোমার হাতে সুস্বাদু খাবার খাবো আমরা। এই বলে কুহেলি দেবী রান্নাঘর থেকে বেরিয়ে খাবার টেবিলে গিয়ে বসে পড়ে এবং বৌমার হাতে সুস্বাদু খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে।
অন্যদিকে অর্পিতার ভয়ে ভয়ে প্রাণটা যেন একেবারে বেরিয়ে আসে, কিন্তু সে কিছুই প্রকাশ করতে পারে না। হাজারবার ফোন দেখার পরও তার মাথায় কোনো কিছুই আসে না, কারণ সে মশলাগুলোর নাম ঠিকভাবে না জানায় কখন কোনটা দিতে হবে সেটাও গোলমাল পাকিয়ে ফেলে। না, এমন ভাবে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। যেমন হোক করে খাবার বানিয়ে একটু উপরে সস দিয়ে দেব, আর পাস্তাটা অনেক ঝাল বানিয়ে দেব। তখন ওরা বুঝবে নতুন বৌমার হাতের খাবার খেতে কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, তাহলেই আমাকে আর দ্বিতীয়বার পাস্তা বানাতে হবে না। অর্পিতা যখন এসব ভাবনা চিন্তা করে, তখনই বাইরে থেকে তার শাশুড়ি মা চিৎকার করে বলে ওঠে, এখনো কি হলো না? এই দেখো, খোকাও চলে এসেছে, তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো। মা আজকে কি খাবার বানাচ্ছে? খোকা, আজকে আমার নতুন বৌমা আমাদের জন্য একটা নতুন ধরনের খাবার বানাচ্ছে। খাবারটার নাম তো আমিও জানি না, তবে বৌমা খাবারটা নিয়ে আসলেই জানা যাবে। মা, এই মেয়েটাকে দেখে তো আমার মনে হচ্ছে কিছুই খাবার বানাতে জানে না, কারণ এ তো গ্রামের মেয়ে, আর গ্রামের মেয়েদের তো এরকম দেশ বিদেশের খাবার বানানো অসম্ভব ব্যাপার। আমার মনে হচ্ছে এই মেয়েটা মিথ্যা কথা বলছে। এই তোর কারণেই আমরা এবার ধরা পড়ে যাব। আমরা কি সত্যি কথা বলেছি? আমরাও তো মিথ্যা কথা বলেছি। আমি বললাম যে তুই শহরে থাকিস, শহরে ভালো পড়াশোনা করেছিস। কই, তুই তো এসব কিছুই করিসনি। এরকম একটা মেয়ে পেয়েছিস, তোর ভাগ্য ভালো। এবার দেখ বৌমা কি বানিয়ে নিয়ে আসে। এই বলে কুহেলি দেবী সঞ্জয়কে বোঝাতে থাকে। আসলে কুহেলি দেবী সঞ্জয়ের বিয়ে দেওয়ার জন্য অর্পিতা এবং তার পরিবারকে মিথ্যা কথা বলেছিল, আর ওদিকে অর্পিতারাও কুহেলি দেবীকে মিথ্যা কথা বলেছিল। কিন্তু অর্পিতা এবং সঞ্জয় দুজনের পরিবারই কেউ কিছু বুঝতে পারে না। ওদিকে অর্পিতার পাস্তা রান্না করা হয়ে গেলে সে গরম গরম পাস্তা নিয়ে চলে আসে। সেই পাস্তা খেয়ে অর্পিতার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই 2 গ্লাস জল নিয়ে ঢকঢক করে খেতে শুরু করে দেয়, কারণ সেই পাস্তাটা খুবই ঝাল ছিল। বৌমা, আমাদের জন্য আর এসব কিছু বানাতে হবে না। তুমি যেটা পারো সেটাই বানাবে, কেমন? এবার থেকে তুমি ভাত ডাল এসবই বানাবে। তোমার আর পাস্তা টাস্তা বানানোর কোনো দরকার নেই। আমার ছেলে আর এসব খেতে চাইবে না, তুমি বরং সাধারণ খাবারই রান্না করবে। এই বলে কুহেলি দেবী আরো 1 গ্লাস জল খায়। সেদিনই অর্পিতার শাশুড়ি মা এবং সঞ্জয় দুজনেই নতুন বৌমার হাতে সুস্বাদু খাবার খাওয়ার কথা ভুলে যায়। এই দেখে অর্পিতা মনে মনে খুবই খুশি হয়। পরের দিন থেকে অর্পিতা ফোন দেখে ডাল ভাত তরকারি ইত্যাদি রান্না করা শিখে ফেলে। ধীরে ধীরে অর্পিতা অন্যান্য সমস্ত খাবার রান্না করা শিখে যায়। এভাবেই সে তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।